এতাবৎকালে যতগুলো আন্দোলন হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, কখনো নিয়োগ দুর্নীতির জন্য হয়েছে, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছেন, কখনো মানুষ আবাসের ঘর পাওয়ার জন্য আন্দোলন করেছেন, কখনো মানুষ 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য আন্দোলন করেছেন। কিন্তু সম্প্রতি আমরা যে সন্দেশখালী আন্দোলন দেখলাম, সন্দেশখালীতে মায়েরা, বোনেরা, বাড়ির মহিলারা তারা বাইরে বেরিয়ে এসে যেভাবে আন্দোলন করলেন, সেই আন্দোলন শুধুমাত্র জনসাধারণের মধ্যে বা মিডিয়ার মধ্যে বা গণতন্ত্রের যারা পূজারী তাদের মধ্যে রিয়াকশন করেনি, রিপারকেশন তৈরি হয়নি। একেবারে খোদ তৃণমূলের অন্দরমহলে এই যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন এবং সন্দেশখালী মারাত্মক প্রভাব ফেলেছে, তার প্রমাণ পাওয়া গেল আজকে তাপস রায়ের দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার মধ্যে দিয়ে। এটা একটা বিষয় আমরা আলোচনা করব। কারণ ব্যাখ্যা করেছেন তাপস রায়, তার রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত, এবং সঙ্গে আজকে একেবারে অজানা একটা ঠিকানার সামনে দাঁড়িয়ে তাপস রায় নিজেকে জিরোতে নিয়ে গেলেন। সামনে তার রাজনৈতিক পরিচয় কি হবে আমরা জানি না। তিনি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবেন নাকি অন্য কোনো রাজনীতির অলিন্দে হাঁটবেন, এটা সময় বলবে। কিন্তু তিনি তার সমস্ত পদ ছেড়ে, যেটা খুব কম দেখতে পাওয়া যায়, সমস্ত পদ, বিধায়ক পদ সঙ্গে দলীয় পদ সবটা ছাড়লেন এবং দল থেকে ইস্তফা দিলেন। এক। দ্বিতীয়ত, অন্যদিকে আজকে সর্বদল বৈঠক ছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। সামনে লোকসভা নির্বাচন, আপনারা জানেন সমস্ত রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন চাইল। আর তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশে সুব্রত বক্সিকে দাঁড় করিয়ে তার ম্যানিফেস্টো কোনটা তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, তিনি বললেন তাদের দাবি হচ্ছে একদিনে এক দফায় 42টি লোকসভায় ভোট চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা, অর্থাৎ শাসক দল তৃণমূল। পাশাপাশি তিনি নিজের স্ববিরোধী দুটো কথা বলে ফেললেন। একবার তিনি বললেন যে আমি 3 গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী চাই, 3 গুণ, মানে যেটা অ্যালটেড হয়েছে তার থেকে 3 গুণ বেশি চান। আর পরের লাইনেই আবার কি উনি বললেন, সবটাই শোনাবো আপনাদের বাইরে, পরের লাইনেই উনি বললেন যে কেন্দ্রীয় বাহিনী দেখে রাজ্যের মানুষ ভয় পাচ্ছে। অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে দেখে নিন আজকের প্রতিবেদন, তাপস রায়ের জার্নি, রাজনৈতিক ইতিবৃত্ত এবং দল ছাড়ার পেছনে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কারণ কি কি ছিল দেখুন। এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা। গুরু সোমেন মিত্র বুঝেছিলেন 1 দশক আগে, শিষ্য তাপস রায় বুঝলেন 1 দশক পরে। তবে শুরুটা হয়েছিল তৃণমূল ক্ষমতায় আসার অনেক আগেই। তৃণমূলও ছেড়েছিলেন, বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন অরুণাভ ঘোষ। সালটা তখন 2004। বলেছিলেন দুর্নীতির সঙ্গে আপোষ করে চলেন তৃণমূল নেত্রী। সোমবার সরাসরি না বললেও সেরকম ইঙ্গিতই দিলেন তাপস রায়। দুর্নীতি ও নৈরাজ্য দেখতে দেখতে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। সন্দেশখালী জানান দিয়েছে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতেই দুর্নীতি ও নৈরাজ্য চালায় শাসক দল। তাই কি নেত্রীর মুখে ঠাঁই পায় সন্দেশখালীর ত্রাস? জায়গা পান না তাপস রায়রা। আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধুর সম্পর্কের কথা আজ আর গোপন না। কিন্তু শুধুমাত্র সুদীপ কারণেই তাপসের যে দল ছাড়া না তা স্পষ্ট। তৃণমূলের যখন জন্ম হয়নি, সেই 1996 সালে বিদ্যাসাগর থেকে বিধানসভায় আসেন তাপস। তৃণমূলের জন্মের পর 2001 সালে তিনি বিধায়ক হন বড়বাজার থেকে। সেই তাপস রায়কে 2011 সালে তাঁর নিজের এলাকা উত্তর কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে যান বরানগরে। আজ পর্যন্ত বরানগরেরই বিধায়ক ছিলেন তাপস। মন্ত্রিত্বের কাল মাত্র 3 বছর। 2018 সালে পরিকল্পনা ও পরিসংখ্যানের মতো দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছিল এই প্রবীণ বিধায়ককে। 2021 বাদ। এতদিন মুখ বুজে থাকা তাপস রায় এবার হাঁটতে চলেছেন নিজের ছন্দে। একসময় সোমেন মিত্রর ঘনিষ্ঠ অনুগামী তাপস রায় কোনোদিনই কারোর তোয়াক্কা করে রাজনীতি করেননি। জ্যোতি বসুও বিধানসভায় গুরুত্ব দিতেন তাঁর কথায়। সেই তাপস রায়ের তৃণমূল ছাড়া সুদীপ ব্যানার্জির জন্যও না, ইডি হানার কারণেও না। তাপসের তৃণমূল ছাড়া আদতে দীর্ঘদিনের অসম্মানে, অপমানে। তাপস
তাপস রায় যে দল ছাড়তে চলেছেন, শুক্রবারে তিনি দলের কাছে তা স্পষ্ট করেছিলেন। দলের গত কয়েকদিনের হাবভাব যেন হাঁপ ছেড়ে বাঁচার। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাহলে সবাইকে বাইরে বলতে হবে নাকি? নিশ্চয়ই কিছু করেছে, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। কিন্তু বঙ্গ রাজনীতির রাজধানীর লড়াইয়ে তাপস রায় এখনো গুরুত্বপূর্ণ মুখ। প্রশ্ন নেই তার সততা নিয়ে, প্রশ্ন নেই তার জনপ্রতিনিধিত্ব নিয়ে। তিনি এখন কোন দলে যোগ দেবেন, লোকসভায় প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট করেননি তাপস। কিন্তু তাপস যে বিজেপিতে যোগ দিচ্ছেন তা যেন স্পষ্ট তাপসের কথাতেই। বিজেপির কি ক্যান্ডিডেট হবে? আমি জানি না, সেটা কি করে জানবো? এইটা বলার অধিকার আমার আছে। 23 থেকে 24 বছর ধরে তৃণমূলে কার্যত অসম্মানিত, অপমানিত। এবার কি বদলা নেওয়ার ময়দানে তাপস রায়? অপেক্ষা দিন কয়েকের। ক্যালকাটা নিউজ। দেখুন, খুব স্পষ্ট বলে দিই, তাপস রায় কোন রাজনৈতিক দলে যাবেন বা তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন কিনা, এটা আমাদের কাছে এখনো পর্যন্ত আলোচ্য বিষয় হওয়া উচিতই নয়। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি কোন দলে যাবেন বা কি করতে পারেন। এগুলো সবটাই প্রবাবিলিটি, পসিবিলিটি ইত্যাদি নানান কথা আসবে, এগুলো নিয়ে আমি একেবারেই আলোচনায় আজকে রাখবো না। কিন্তু দল ছেড়ে বেরিয়ে আসার পেছনে দলের মধ্যেকার একজন অনুগত সৈনিক হিসাবে দলের যে ত্রুটিগুলো উল্লেখ করলেন, চমকে দেওয়ার মতো বিষয় যে আমার বাড়িতে ইডি রেড হয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবারও বললেন না, আমার স্ত্রী এবং কন্যাকে একবারও ফোন করলেন না, একবারও বললেন না যে তাপস নির্দোষ, ওর বাড়িতে কেন ইডি আনা হয়েছে। দলের খোদ প্রধান, দলনেত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে, অর্থাৎ শেখ শাহজাহান চক্রান্তের শিকার। এই মুখ্যমন্ত্রীর গলাতেই বীর তকমা শোনা গেছে অনুব্রতের ক্ষেত্রে। তাহলে বর্ষিয়ান প্রায় 50 বছর ধরে রাজনীতি করা এই মানুষটি কোন দিক থেকে দলের মধ্যে কমতি ছিলেন যে তাকে মুখ্যমন্ত্রী গুরুত্বই দিতেন না? পরিষ্কার, কেন গুরুত্বই দিতেন না? সেই গুরুত্বহীনতা কুড়ে কুড়ে খাচ্ছিল তাপস রায়কে। পাশাপাশি উনি খুব স্পষ্ট করে, আমি স্পেসিফিক বলছি, আমি কিন্তু সম্ভাবনা, হয়তো নয়তো কোনো কথা বলছি না। তাপস রায় পরিষ্কার বলেছেন, সম্প্রতি দলের মধ্যে যে দুর্নীতির অভিযোগ, চোরেদের দল বলে যে মানুষ যেভাবে ডাকছে, সেই ডাক কিছু বিশেষ বিশেষণ উনি বলেছেন এইভাবে ভাষায়, এবং সঙ্গে সন্দেশখালী ওনার চোখ খুলে দিয়েছে। আজকে একজন বিধায়ক তার বিধায়ক পদ থেকে এবং দলীয় সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন এবং দল থেকেও তিনি রিজাইন করে দিয়েছেন পরিষ্কার। অর্থাৎ একেবারে অনেকটা উপর থেকে তাপস রায় একটা শূন্য জায়গায় এসে দাঁড়ালেন। এবার উনি কোন দিকে যাবেন সেটা ওনার সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি। এবং আমি সুভাষিস দার কাছে আসুন। একটা মেটেরিয়ালস মাল আছে, তারা এসব করেছে, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। হুশি মারলে তো এরাও গেছে, যায় নাকি? শুভেন্দু অধিকারী যায় নাকি? রাজীব ব্যানার্জিরা যায় নাকি? তেমনি এও গেছে, যাক না। ওর লোভ ছিল, ওর টার্গেট ছিল, ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয়। সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য আগে সব প্রেশার ক্রিয়েট করছিল। এইসব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও প্রেশার ক্রিয়েট করছিল। প্রেশার ক্রিয়েট করে দেখলে এখন হচ্ছে না, উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না, ও এখন তাই জন্য চলে গেছে, যাক না। আমি শুধু দলকে রিকোয়েস্ট করব, আমি দিদির কাছে রিকোয়েস্ট করব, এই সব যারা যাচ্ছে তারা যখন হেরে যাবে, দলে যেন আর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। অনেকের বাড়িতে ইডি রেড করেছে, তাহলে সবাইকে বাইরে বলতে হবে নাকি? আচ্ছা, ওই ইডি থেকে বাঁচার জন্যই তো গেছে এখন বিজেপিতে, নিশ্চয়ই কিছু করেছে, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ ছিল, দলে দলে সমস্ত যোগাযোগ রয়েছে। যা খুশি একদম, মানে ভুসি মাল থেকে শুরু করে, দলের উপর প্রেশার ক্রিয়েট করা থেকে শুরু করে, লোভী থেকে শুরু করে, নানান রকম শব্দ বিশেষণে কল্যাণবাবু সাজিয়ে দিলেন তাপস রায়কে। প্রাপ্তিযোগ কি হলো? সকালবেলায় তৃণমূল ছিলেন, ঠিক দল ছেড়ে বেরিয়ে আসলেন, তারপরেই দলের ক্ষোভ, রাগ,
সবটা মানে একদম উজাড় করে দেওয়া, মানে এই রকম অবস্থা হলে একটা দলের, মানে আপনি যে বললেন না যে দলের নীতির সঙ্গে মানসিক সম্পর্ক না থাকলে হয় না, আমি তো বলবো যে দল করা যায় না যদি সম্মান না থাকে। সম্মান যে ছিল না সেটা তো পরিষ্কার হয়ে গেল। ফুল বেঞ্চ ইলেকশন কমিশনের কাছে আমরা আমাদের মেমোরান্ডাম দিয়ে এসেছি। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি তাদের সব টার্গেট ইজ দি ওয়েস্ট বেঙ্গল। যে কোনো উপায়ে ওয়েস্ট বেঙ্গলকে ডিস্ট্রয় করতে হবে, ইলেকশন প্রসেসকে নষ্ট করতে হবে, বিজেপিকে প্রায়োরিটি দিতে হবে। ভেরি ইম্পর্টেন্টলি আমরা বলেছি কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না, কারণটা ওয়ান পোল হবে না কেন, একদিনে কেন হবে না। যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে। তার জন্য যেভাবে সিআইএসএফকে তারা ইউটিলাইজ করা করছে, সিআইএসএফ আসার জন্য মানুষ তো ভয় খাচ্ছে, মানুষ তো বেরিয়ে আসছে না, মানুষ তো যেতে পারছে না, মানুষ তো ভয়ে আসতে পারছে না। সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে কোথায় ইডি যাবে, শুভেন্দু অধিকারী বলছে কোথায় সিএসএফ যাবে, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে ইলেকশন কমিশন যখন এসে গেছে, ইলেকশন কমিশন আমাদের কন্ট্রোল রয়েছে, আমরা ইলেকশন করিয়ে নেবো। তাহলে কি করে মানুষ